মেয়র সাহেব দেখলাম যে ওনার ভেতরে কিন্তু গয়াটাই বেশি আছে, মানে পিণ্ডদানটা। হ্যাঁ, পুরো যেখানেই যাচ্ছেন তার পিণ্ডদান করে দিচ্ছেন, সেটা কথা নয়। তো হাম্পটি ডাম্পটি বাজেট যদি কিছু হয়ে থাকে, সত্যিকারের হয়, তাহলে সেটা কলকাতা পুরসভার বাজেটটাই হাম্পটি ডাম্পটি বাজেট। লোকে বলে তো যে নতুন বোতলে পুরনো মদ, এখানে আমি নতুন বোতলও দেখলাম না। তো সেই পুরসভার কি অধিকার আছে বাজেট করার কোটি কোটি টাকার? এবং এই যে আবেদনটা, যে জিআর এর টাকাটা দিয়ে দেওয়া হোক, এই কথাটা শুধু বিজেপি বলেছে তা নয়, তৃণমূলের কাউন্সিলররাও একাধিকবার বলেছে। ওনাকে এর পরের দিন 16 তারিখে একটা বর্ণ পরিচয় উপহার দেন। শুধু শুধু নিজের রাজ্যে তো চাকরি দিতে পারিনি, অন্য রাজ্যে যারা ভাতের টানে গেছে, পেটের টানে গেছে, তাদের পেটে লাথি মারছে। আপনি আমাকে বলুন, হরগোবিন্দ দাস, চন্দন দাসের জন্য 10 জন লোকের যাবজ্জীবন হয়েছে, 10 জন মাইনরিটি। আজকে ওই 10 জনের জন্য কাঁদার জন্য ওর পরিবার ছাড়া কেউ থাকবে না। মমতা ব্যানার্জি যদি ওদের এই খুনটা না হতে দিতেন, তাহলে ওদেরও জেল হতো না। এখন হচ্ছে এগিয়ে বাংলা, জন্মানোর আগেই বাচ্চা। পুরসভার বাজেট পেশ হলো আজ, কার্যত সজল ঘোষের মুখে সবাই বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর। কারণ সজল ঘোষের যে কথা আজকে বলেছেন, এই বাজেট হাম্পি ডাম্পি বাজেট। কেন বললেন? মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শিক্ষা নিলেন নাকি? আমার সঙ্গে রয়েছেন সজল ঘোষ, কথা বলবো। কেন বললেন এই কথা? না না, মমতা ব্যানার্জির থেকে শেখার মতন ভালো জিনিস কিছুই নেই। বললেন কেন? না না, কপি করলাম না, আমি বলেছি আমি মমতা ব্যানার্জির কথায় অনুপ্রাণিত হয়েছি। উনি একটা বলেছেন হাম্পটি ডাম্পটি বাজেট। তো হাম্পটি ডাম্পটি বাজেট যদি কিছু হয়ে থাকে, সত্যিকারের হয়, তাহলে সেটা কলকাতা পুরসভার বাজেটটাই হাম্পটি ডাম্পটি বাজেট। মানে যেখানে পুরোটাই ফ্যালাসি, পুরোটাই জাগলানি। যে পুরসভা, আমাদের জিআর বলে একটা ভাতা আছে, তো ভাতাতে দেশ চলছে। তো সেই ভাতার একটা মানে গরিব প্রান্তিক বয়স্ক মানুষদের দেওয়া হয় জিআর। এবং এই জিআরটা 1400 টাকা পায় বছরে। 1400 টাকা মানে মাসে 100 কিছু টাকার সমান, 10-15 টাকা হবে। গত 5 বছরে এই পুরসভা এক একটা ওয়ার্ড প্রতি 100 জন করে ধরুন লোক যদি দেয়, 144টা ওয়ার্ড মানে 14-15 হাজার সব মিললে লোক হবে। তো এদেরকে এই পুরসভা গত 5 বছরে সেই টাকাটা দিতে পারে। তো সেই পুরসভার কি অধিকার আছে বাজেট করার কোটি কোটি টাকার? এবং এই যে আবেদনটা, যে জিআর এর টাকাটা দিয়ে দেওয়া হোক, এই কথাটা শুধু বিজেপি বলেছে তা নয়, তৃণমূলের কাউন্সিলররাও একাধিকবার বলেছে। তৃণমূলের কাউন্সিলররাও একাধিকবার বলেছে। সজলদা, আজকে বাজেট পেশ হলো, কার্যত আপনি বলছেন 3 কোটি টাকার ঘাটতি কমলো, যেটা দেখা গেছে। যে আগে 14 ছিল, এখন 11 হয়েছে। মানে এই যে বিষয়টা আপনি বলছেন, এরপর 100-র মধ্যে করে দেবে ওরা। হ্যাঁ, মানে গতবারের ঘাটতি বাজেট ছিল 114 কোটি টাকা, এবারের সেটা দাঁড়ালো 111 কোটি টাকা। তার মানে 3 কোটি টাকা কমলো। আমি বলছি এবারে দেখুন, ওদের যা টার্গেটেড আয়, যা টার্গেটেড ব্যয়, কোনোটাই হিসেব মতো নয়। তাহলে এই যে ঘাটতিটা কমলো বাড়লো কি করে? ঘাটতিটা কমলো একটা জায়গাতেই, কর্পোরেশনকে ক্রমশ স্যালারি অংশটা কমে যাচ্ছে, স্যালারি কম দিতে হচ্ছে। কারণ এই যে লোকেরা ট্রান্সফার মানে রিটায়ার হচ্ছে, সেই রিটায়ারের জায়গায় কোনো লোককে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না। ফলে সেখানে যে ভ্যাকিউমটা সৃষ্টি হচ্ছে, সেই ভ্যাকিউমটার জায়গায় আপনাকে মাইনে দিতে হচ্ছে না। মাইনে না দেওয়ার ফলে আপনার টাকা বাড়ছে। সহজ অঙ্ক। আমি বলছি, কি দেখলেন নতুন? কি এই বাজেটের মধ্যে কি জাগলারি কিছু রয়েছে? কিছুই দেখলাম না, নতুন বোতলও দেখলাম না। লোকে বলে তো যে নতুন বোতলে পুরনো মদ, এখানে আমি নতুন বোতলও দেখলাম না। কেন দেখলেন না? লক্ষ্মী ভান্ডারের উল্লেখ তো কর্পোরেশনের বুকে এই প্রথম হয়তো কেউ আমি করলো। আমি আমি এটাও বলেছি যে লক্ষ্মী ভান্ডারের সাথে কলকাতা কর্পোরেশনের কি বিষয় আছে সেটা আমি জানি না। হ্যাঁ, আমি যেটা নতুন নয়, গত বছরও দেখলাম যে আমি যেটা বুঝলাম, মেয়র সাহেব, হ্যাঁ, ধরুন ওনার মা বাঙালি, ওনার বাবা গয়ার মানুষ, কিন্তু ওনার ভেতর, উনি বাংলাতে জন্মগ্রহণ করেছেন কিনা আমি জানি না, সম্ভবত করেছেন। আমি যেটা দেখলাম যে ওনার ভেতরে কিন্তু গয়াটাই বেশি আছে, মানে পিণ্ডদানটা। হ্যাঁ, পুরো যেখানেই যাচ্ছেন তার পিণ্ডদান করে দিচ্ছেন, সেটা কথা নয়। কথা যেটা হচ্ছে, উনি বাংলাটা ভালো পড়তে পারেন।
উনি বাংলাটা ভালো পড়তে পারেন। উনি নেতাজিকে নিয়ে কথা বলে, উনি নজরুল ইসলামকে নিয়ে কথা বলে, উনি কালাম আজাদকে নিয়ে কথা বলেন, উনি এই সমস্ত মনীষীদেরকে নিয়ে বিধানসভায় সুর চড়ান, আর আপনি বলছেন বাংলাটা ঠিক মতো বলতে না, পারেন না। পারেন না। আমি বলছি পারেন না। আপনি যদি পুরো বাজেটে তার বক্তব্যগুলো শোনেন আর লেখাগুলো যদি পড়েন, তাহলে দেখবেন উনি যেটা দেখে বলছেন সেটা উনি বারবার ভুল বলে চলেছেন। এটা কি বাংলায় লেখা ছিল? হ্যাঁ, বাংলায় বাংলায় লেখা ছিল। হ্যাঁ, আমি এটা নিয়েও বলছি না, কারণ উনি নিজেই লাস্টে বলেছেন ভাষার ওপর, ভাষাকে নিয়ে যেন কারোর ওপর সন্ত্রাস না হয়। কি বলছেন আপনি? সন্ত্রাস আপনারা সৃষ্টি করছেন বাংলা ভাষার জন্য? আমি বলছি না, না। গত কিছুদিন আগে মীনা দেবী পুরোহিতকে এই বাংলা নিয়ে অনেক অসম্মানিত হতে হয়েছে। ঘটনাটা হচ্ছে, আজকে উনি একথা বললেন কারণ উনিও বুঝতে পারছেন যে উনি বাংলাটা ঠিক মতন জানেন না। উনি যেমন বললেন 13টা বড়, 16টা বড় আছে, 13টা বড় বললেন। আসলে ওই যে না, না, ওই যে তিনটা তো এরকম ওপরে একটা মাথা টিকি দিলে ওটা 6 হয়। সেটা উনি আমার ধারণা ওনার সেটা অক্ষর মানে নিউমারিক্যাল যেগুলো আছে সেগুলো ওনার পড়তে অসুবিধা হয়। তো আমি ভেবেছি, আমি বলেওছি যে আমি একটা বর্ণ পরিচয় কিনে দেব। ওনাকে এর পরের দিন 16 তারিখে একটা বর্ণ পরিচয় উপহার দেব। সজলদা, আর একটা বিষয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সুর চড়াচ্ছেন কার্যত। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে কোন পুরুলিয়ায় সুরে? উনি কোন সুর চালাচ্ছেন? আপনারা সন্ত্রাস করছেন, আপনারা ডবল ইঞ্জিন সরকার, আপনারা রেপ করছেন, আপনারা খুন করছেন, আপনারা মার্ডার করছেন, আপনারা জখম করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে এই মন্তব্যগুলোই করছেন। দেখুন, উনি কি মন্তব্য করলেন বা না করলেন তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনারা টাকা বন্ধের কথা দিল্লিতে বলতে পারেন, আপনারা এই যে পরিযায়ী শ্রমিকগুলো মারা যাচ্ছে তাদের কথা দিল্লিতে গিয়ে বলতে পারেন না? আমি আপনাকে একটা প্রশ্ন করি, এই যে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর কথা বলছেন, এটা আমি বলছি এটা কিন্তু ভয়ঙ্কর অন্যায় কাজ করছে। ভয়ঙ্কর অন্যায় কাজ আপনারা কে করছেন, করছে? আপনারাও করছেন। এটা নিয়ে কোনো আলোচনা হওয়া উচিত। আপনি জানবেন পশ্চিমবঙ্গে যত ছেলে মেয়ে অন্য রাজ্যে কাজ করছে, কোনো রাজ্যের ছেলে মেয়ে অত বাইরের রাজ্যে নেই। ঠিক আছে? এই যে প্রাদেশিকতা, আপনি যত অন্য রাজ্যকে গাল দেবেন যে মহারাষ্ট্রে মারছে, কেরালায় মারছে, আপনার হায়দ্রাবাদে মারছে, কর্ণাটকে মারছে, তত তারা এক এক করে কিন্তু বাংলা বিদ্বেষী হয়ে যাবে। মানে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়বে। হ্যাঁ, তো আপনি আজকে যেটা অভিষেক ব্যানার্জি বলছেন সেটাকে এখন ওই রাজ্যের মানুষ দেখছেন না, এখন পুনা নিয়ে বলছেন। আমার বক্তব্য হচ্ছে বেলডাঙ্গাটা নিয়ে তো আমাদের সতর্ক হওয়া উচিত। বেলডাঙ্গার রেজাল্ট তো আমরা দেখলাম, বেলডাঙ্গায় কি ঘটলো। তারপরে আবার পুনা নিয়ে বলছি যে এই যে ব্যাপারটা, এতে করে কি হবে, পুনায় অন্য যেসব বাঙালিরা আছে তারা মার খাবে। একজন শ্রমিক, হ্যাঁ, কারণ তারা এবার পুনার লোকেরা বলবে যে আমরা যদি বিনা অপরাধে আমরা যদি বাঙালি হত্যাকারী, বাঙালি বিদ্বেষী হই, তাহলে অপরাধ করেই হবে না তারা। শুধু শুধু নিজের রাজ্যে তো চাকরি দিতে পারিনি, অন্য রাজ্যে যারা ভাতের টানে গেছে, পেটের টানে গেছে, তাদের পেটে লাথি মারছে এরা। একজন মারা গেলে এত কষ্ট হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। 27 জন মারা গেলে কি হয়? যখন আনন্দপুরে 27 জন মারা গেল একসঙ্গে পুড়ে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওখানটা তো দেখা উচিত। না, না, কেন দেখবে? ওনার চোখের সমস্যা আছে, উনি সবটা দেখতে পারেন না। নিজের রাজ্যে উনি 27 জন চাঁদের মারা গেল। উনি চাঁদের কলঙ্ক দেখতে পান, পাশের জানলা দিয়ে, মানে বাড়ির জানলা দিয়ে পাশের বাড়িটা দেখতে পান না। এটা চোখের সমস্যা। 27 জন মারা গেছে, আপনি এটা দায়িত্ব নিয়ে বলতে পারেন? কেউ দায়িত্ব নিয়ে বলতে পারবে না, কারণ নিখোঁজরা তো নিখোঁজই রয়ে গেছে। দাঁড়ান বলছি তো, নিখোঁজ তালিকাটা বেশি হলো কি করে? আমার বক্তব্য হচ্ছে 27টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে নিখোঁজের সংখ্যা তার থেকে বেশি। যদি তাহলে সেই নিখোঁজগুলো গেল কোথায়? মানে একজন মারা গেলে কষ্ট হয়, 27 জন মারা গেলে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়। দেখুন, ওদের মৃত্যুর গল্পগুলো বলছি। ধরুন কল্যাণ ব্যানার্জি গতকাল পার্লামেন্টে দাঁড়িয়ে, গতকাল বা পরশু পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন 127 জন মারা গেছে। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি বলেছেন 100 জনের বেশি মারা গেছে। আচ্ছা, কলকাতা শহরে প্রেস কনফারেন্স করে মমতা ব্যানার্জি বলেছেন 150 জন মারা গেছে। মৃত্যুটা ওদের কাছে স্বাভাবিক ব্যাপার। ওদের মৃত্যুর পরিসংখ্যানে গন্ডগোল। পুরো ব্যাপারটা যেহেতু জাল, আপনার বক্তব্য হচ্ছে একটা লোক মারা গেছে, এসআইআর এর কারণে মারা গেছে। আপনার কি কি করণীয়? প্রথম, সেটা তদন্ত করা উচিত, ডাক্তার লাগানো উচিত, পুলিশকে লাগানো উচিত, এবং
এটা নির্বাচন কমিশনকে জানানো উচিত যে তোমাদের কারণে এত লোক মারা যাচ্ছে। কোনটা নির্বাচন কমিশন করে জানিয়েছে? নির্বাচন কমিশন চারটে ধরাচূড়া পড়া লোককে নিয়ে, যারা ধরুন আশেপাশে কোথাও ওই বাবুঘাট টাবুঘাটে আমি যদি ঘুরি, যেখানে পিণ্ড দিচ্ছে বা বাবার শ্রাদ্ধ করছে, সেখান থেকে আমি চারটে লোককে, ধরাচূড়া পড়া লোককে আমি তুলে নিয়ে চলে গেলাম, যেদের বাবা মরেছে, এদের মা মরেছে, সব এসআইআর এ মরেছে। এটা তাই হচ্ছে। আপনি পরিযায়ী শ্রমিকটা কি আমি হচ্ছে? যখন আমি এসআইআরটা বুঝি পুরোটাই মিথ্যা কথা, পুরোটাই মিথ্যা কথা। আচ্ছা আপনি বলুন তো, বাংলা চাই অভিষেক এতদিন তো মুসলমান মারছিল, এই ছেলেটা তো মুসলমান নয়, বলছি তো মুসলমান নয়, এ তো একটা ট্রাইবাল ছেলে, একে কেন মারবে তাহলে? ট্রাইবাল তো আমরা বুঝি, ওখানকার যারা পুনার মানুষ তারা তো আমার টাইটেল দেখে ট্রাইবাল বুঝবে না। সাংসদ কোথায়? পুরুলিয়ার সাংসদ আপনার বিজেপি। এখানে সে কি করবে? এটায় এখানে সে কি করবে? সবাই তো অভিষেক ব্যানার্জির মতন খিচমেরি ফটো করেন না। উনি যেমন খিচমেরি, আমি জাস্ট সিম্পল প্রশ্নটা করছি, বেলডাঙ্গা নিয়ে এত বড় ঘটনা ঘটলো, বেলডাঙ্গার কারণে আজকে এনআইএ হলো, এনআইএ আসামি পাঠাচ্ছে না, ঠিক আছে, কতদিন আটকাবে? এনআইএ হাতে কতদিন দেবে না? দিতে হবেই, ওর বাপও দেবে। আমার বক্তব্য হচ্ছে 35টা ছেলে সম্ভবত অ্যারেস্ট হয়ে আছে, এই 35 জনের জীবন তো হেল হয়ে যাবে। এটা তো মাইনরিটি। মমতা ব্যানার্জির মাইনরিটি প্রেম থাকলে এখনো নাকি এনআইএর হাত থেকে না বাঁচিয়ে এই ধরনের ঘটনাগুলোর হাত থেকে বাঁচানো উচিত, যে ঘটনাগুলোই ঘটতে দেবো না। আপনি আমাকে বলুন, হরগোবিন্দ দাস, চন্দন দাসের জন্য 10 জন লোকের যাবজ্জীবন হয়েছে, 10 জন মাইনরিটি। আজকে ওই 10 জনের জন্য কাঁদার জন্য ওর পরিবার ছাড়া কেউ থাকবে না। মমতা ব্যানার্জি যদি ওদের এই খুনটা না হতে দিতেন, তাহলে ওদেরও জেল হতো না, ওদেরও জেল হতো না। আর পরিযায়ী শ্রমিক মমতার জন্য হয়েছে, আর মমতা ব্যানার্জি তাদের পাশে কি থাকবে? 2009 গিয়েছে। আবার 2009 গিয়েছিল, যে 15 বছরে পেরাতে পারিনি, তার দায়িত্ব তো সরকারকে নিতে হবে। উনি তো বলেছিলেন 5,000 টাকা করে দেবো, কগাছা লোক পেরেছে আপনাকে বলতে হবে তবে। এবার আর শুনুন, ভোট এসছে, মুখে যা আসছে বলে যাচ্ছে, সবটা লক্ষ্মী ভান্ডার নয় যে যা আছে লুটিয়ে দিয়ে চলে যাব। আর একটা বিষয় হচ্ছে বলছি, এই ডায়মন্ড হারবারে আজকে দক্ষিণ চব্বিশ পরগনার কার্যত যিনি জেলা শাসক তিনি ধমক খেলেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে এলাকা। এই ধমক তো খেতেই হবে। শুধু এখন ধমক খেয়েছেন না, এখনো কি হলো নন্দিনী চক্রবর্তীর কি হলো এখন আমরা জানি না। তাকে সকালবেলা বলেছে দুপুরবেলার মধ্যে আসতে হবে, 3টের মধ্যে আসতে হবে, সকালবেলা জানিয়েছে। ওদের তো আবার ওই প্রাইভেট প্লেন দেবে না নিশ্চয়ই সরকার, কিন্তু কোনো না কোনো ভাবে তাকে পৌঁছতেই হবে। এদের যে কি হলো, তবে আমি বলি এটা আরো আগে হওয়া উচিত ছিল। আজকে দেখুন, আমি বলছি না না, হ্যাঁ, এদের সবার এই যে ধমক চমক, এগুলো তো আগে হওয়া উচিত ছিল। আর না না, 6 জনকে এখন ধমকাচ্ছেন কেন? এগুলো ধমকানোটা আরো আগে উচিত ছিল। আজকে একটা জিনিস এস্টাবলিশ করেছে যে এসআইআর এর মাধ্যমে মানুষের ভোগান্তি হচ্ছে, কিন্তু এসআইআর এর মাধ্যমে ভোগান্তি হচ্ছে না, ভোগান্তিটা যে রাজ্য সরকারের জন্য হচ্ছে, সেইটা কিন্তু এস্টাবলিশ করতে এখন দেরি হয়ে গেল। এটা যদি প্রথম দিকে হতো, তাহলে এই দুর্নীতি, এই অন্যায় কাজগুলো এরা করতে পারতো না। আর এইগুলো যদি না করতে পারতো, তাহলে মানুষের ভোগান্তি হতো না। বিএলওদের দিয়ে যে আপনার ডাটাটা এন্ট্রি করা হলো, দে আর নট দ্য প্রফেশনাল ডাটা এন্ট্রি অপারেটর। ফলে তারা এই মোবাইলে কত কাজ করা সম্ভব? আপনার একটা হোয়াটসঅ্যাপ করতে গেলে 4বার ভুল করেন। বিহারের জেলা শাসক পেপার কাটিং কে ডকুমেন্ট হিসেবে দিয়েছে আজকে যা শোনা যাচ্ছে। জ্ঞানেশ কুমার তাতে ক্ষিপ্ত তিনি আর পূর্ব বর্ধমানের জেলা শাসক পলিটিক্যাল বক্তব্য দিচ্ছেন, তাতেও তিনি তাদেরকে সাবধান করে দিয়েছেন। তাহলে এই সাবধানগুলো আবারও বলছি, আপনি এবার বলতে দিচ্ছেন না। এই সাবধানগুলো যদি প্রথমে করা হতো, তাহলে আজকে ওর ক্ষমতা হতো না। প্রথমে যদি করা হতো, এই যে মানুষের ভোগান্তি হচ্ছে, এই যে বয়স্ক লোককে আনা হচ্ছে, এটা সবাই ভাবছে নির্বাচন কমিশন করছে। আসলে তো নির্বাচন কমিশন করছে না, আসলে ভুল ত্রুটিগুলো ক্রিয়েট করছে বিএলওরা। এবং সব বিএলও যে ইচ্ছাকৃত ভাবে করছে তা না, বহু বিএলও চাপের মুখে করছে বা ভুল করে করছে, কারণ তারা অভ্যস্ত নয়। আপনাকে যদি এখন 1000 নাম এন্ট্রি করতে বলা হয় একটা অ্যাপ খুলে, আপনি পারবেন? আপনিও ভুলভাল করবেন। সেই ভুলভাল কাজের চাপ এখন সাধারণ মানুষের উপর গিয়ে পড়ছে। এবার এই সাধারণ মানুষের উপর গিয়ে পড়লে, সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে মমতা ব্যানার্জি এত খিচমেরি ফটো করছে। কখনো ওর ওর লোকেরা গিয়ে আপনার এখানকার নির্বাচন অফিস ঘেরাও করে রাখছে, কখনো ভাইপো যাচ্ছে জ্ঞানেশ কুমারের কাছে, কখনো নিজে যাচ্ছে, তারপর ওই কালো রং বোরখার মতন সেগুলো পরিয়ে কিছু লোককেও নিয়ে চলে যাচ্ছে।
নির্বাচন কমিশনের কাছে, তারপর আবার সুপ্রিম কোর্টে গিয়ে মাই লর্ড দিস ইজ নট ট্রু, এইসব উল্টোপাল্টা কথা বলছেন। এতে করে একটা মানুষের ধারণা তৈরি করার চেষ্টা করছেন যে মমতা ব্যানার্জি আমাদের জন্য করছে, আসলে পুরোটাই নাটক। আসলে রীনা দাশগুপ্ত বলে একজন মানুষ ছিলেন, নাট্য জগতের রানী বলা হতো, তিনি নেই, তার পরিপূরক হয়ে এসছেন মমতা ব্যানার্জি। বলছে বরানগরে দেখা যাচ্ছে জন্ম হয়নি, তার আগে জন্ম। তো অ্যাডভান্স, এগিয়ে বাংলা, এগিয়ে বাংলা, এগিয়ে বাংলা। আমার বরানগর হবে কদিন পরে, এখন হচ্ছে এগিয়ে বাংলা। জন্মানোর আগেই বার্থ সার্টিফিকেট, জন্মানোর আগেই 2 দিন আগে বার্থ সার্টিফিকেট। হ্যাঁ, এরপর দেখবে যেমন ধরো ইন্স্যুরেন্স কোম্পানি গুলো আছে, মরবার আগেই তোমার হাতে ধরিয়ে দেবে, তুমি লাস্ট নিঃশ্বাস দিচ্ছ, তার আগে তোমার হাতে ক্লেম ধরিয়ে দিল। অ্যাডভান্স, অ্যাডভান্স, এগিয়ে এগিয়ে, একদম এগিয়ে এগিয়ে। বাংলা বাংলা, ওটা বরানগর শুধু বলে বরানগরকে ছোট করো না, এটা এগিয়ে বাংলা।